তো এরকম আঘাত ধরেন কারো হয়তো মেরুদণ্ডে আঘাত হয়েছে, বা যেসব অংশে আমাদের স্নায়ু বেশি, যেমন আমাদের নাক, জিহ্বা, ঠোঁট, অথবা পায়ুপথ, অথবা লিঙ্গ, এইসব জায়গাতে আমাদের নার্ভের পরিমাণটা অনেক বেশি, এগুলা অনেক সেন্সিটিভ জায়গা। তো এইসব জায়গাতে যদি কারো কোনো একটা আঘাত হয়, ওই আঘাতে যদি তার কাছে গরম দিলে উপশম লাগে, তবে সাধারণত ওষুধ হচ্ছে হাইপেরিকাম। হাইপেরিকাম তার এই রোগটা বা ওই আঘাতের পরবর্তী যতগুলো রোগ আছে, ওই আঘাতের কারণে যদি কোনো রোগ হয়, ইনশাআল্লাহ সবগুলোকে সুস্থ করে তুলবে। আর যদি ঠান্ডায় উপশম হয়, ঠান্ডা দিলে তার কাছে ভালো লাগে, তবে সেক্ষেত্রে ওষুধ হয় লিডাম্পাল। কিন্তু আঘাত যদি মাথায় হয় বা মস্তিষ্কে আঘাত লাগে, এরপরে কোনো একটা রোগ হয়, হতে পারে সেটা হাঁপানি, হতে পারে সেটা মিগি, হতে পারে সেটা খিঁচুনি, অন্য কিছু, বা তার কাছে পাগল পাগল রোগে, হিস্ট্রিয়া রোগ, বা এরকম যদি কোনো রোগ হয়, তবে সাধারণত তার ওষুধ হবে ন্যাট্টাম সাল। আবার কারো যদি চোখে আঘাত লাগে, চোখে আঘাতের পরে কালো শিরা পড়ে গেলে, বা চোখের রাজাতে যদি, চোখের মণিতে যদি কোনো আঘাত লাগে, সাধারণত ওষুধ হয় সিম্পাইটাম। আবার কারো হয়তো শরীরের বিভিন্ন যে গ্ল্যান্ডগুলো আছে, যেমন আমাদের শরীরে অনেক রকমের গ্ল্যান্ড আছে, থাইরয়েড একটা গ্ল্যান্ড, বা টেস্টিস একটা গ্ল্যান্ড। তো এরকম গ্ল্যান্ডে যায় যদি কোনো আঘাত হয়, অথবা বগলের কুচকিতে, অথবা পায়ের রানের কুচকিতে, এরকম গ্ল্যান্ডে যদি আঘাতের পরে ওই জায়গাটা শক্ত হয়ে যায়, যে কোনোভাবে হোক, সাধারণত খেলাধুলা করতে গিয়ে বেশিরভাগ রোগীরা আসে যে খেলাধুলা করতে গিয়ে, খেলতে গিয়ে এরপরে আঘাত লেগেছে। এরকম গ্ল্যান্ডে আঘাত লাগার পরে যদি তার কোনো একটা রোগ হয়, তবে সাধারণত ওষুধ হয় কোনিয়াম, কোনিয়াম মেটালিকাম। তো যতগুলো আঘাতের কথা বললাম, আঘাতে সাধারণত ওষুধ হয় আমাদের আর্নিকা হচ্ছে প্রাথমিক ওষুধ। এরপরে অন্যান্য লক্ষণ ভিত্তিতে, অন্যান্য কারণ ভিত্তিতে অন্যান্য ওষুধগুলা সিলেকশন হয়। এরপরে আসেন কারো হয়তো সুচালো কোনো জিনিস, সুইয়ের মতো যে কোনো জিনিসের আঘাত হইল, সুইটা শরীরের অভ্যন্তরে নাই, যেমন আমরা ইনজেকশন যখন নিই, ওই সুইয়ের আঘাতের পরে বা সুচালো জিনিসের আঘাতের পরে যদি ওই জায়গাটা গ্যাংগ্রিন হয়, যদি ওই জায়গাতে টিউমার তৈরি হয়, গ্যাস তৈরি হয়, অথবা জ্বর আসে, তবে সব জায়গাতে ওষুধ হবে লিডাম্পাল। লিডাম্পাল ব্যবহারে তার এই গ্যাসটা বা টিউমারটা অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আবার কাউকে যখন বিমরুলে কাটে, বা বলতায় কাটে, বা কুকুর বিড়ালে কাটে, তখনও আমরা লিডাম্পাল দিয়ে তাকে তাৎক্ষণিকভাবে সুস্থ করতে পারবো। সুই, প্যারাক, গাছের গোজ, বা মাছের কাঁটা, মাছের কাঁটা, সাপের কাঁটা, অন্য যে কোনো কিছু, এটা যদি শরীরের অভ্যন্তরে থেকে যায়, বাহ্যিক কোনো জিনিস শরীরের অভ্যন্তরে থেকে যায়, তবে সেটাকে বের করে দিতে পারবে সাইলেশিয়া। এই ওষুধটা আমাদের একটা মোস্ট কমনলি ওষুধ, প্রায় সময় ব্যবহার করতে হয়। বেশিরভাগ মানুষেরই শরীরে কাঁটা বিদ্ধ হয় বা কাঁটা থেকে যায়। আমরা বাঙালি মাছটা একটু বেশি খাই, তো মাছের কাঁটাটা যখন আমাদের গলায় আটকে থাকে, বা যে কোনো জায়গাতে যদি কাঁটা আটকে থাকে, ওই কাঁটাটা বের করার ওষুধ হচ্ছে সাইলেশিয়া। ওই সাইলেশিয়া ব্যবহারে 2-3 দিনের মধ্যেই দেখা যাবে কাঁটাটা নরম হয়ে বের হয়ে যাবে। আসলে এই জায়গাতে একটু বলি যে অনেকের ধারণা যে কাঁটা নরম করে, আসলে কাঁটা না, মাংসপেশিটা নরম হয়। ওষুধের কাজ হচ্ছে মাংসপেশির আশপাশে নরম হওয়া, মাংসপেশিটা যে জায়গাতে কাঁটাটা আছে ওই জায়গাতে মাংসপেশিটা নরম করে দেওয়া, অথবা ওই জায়গাতে অতি সামান্য পরিমাণে পুঁজ তৈরি করা, যেটা আবার অতি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যায়। তো এইভাবে সাধারণত কাঁটাটা নরম হয়ে গেলে, হালকা কোনো একটা প্রেশার লাগলেই এটা বের হয়ে যায়, বা পুঁজের সাথে এটা বের হয়ে যায়। তারপরে কারো শরীরে হয়তো কোথাও পুড়ে গেছে, নর্মালি বাসা বাড়িতে যেটা হয়, মা বোনেরা রান্না বান্না করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যায় পড়েন। তো গরম পানিতে হোক, বা আগুনে হোক, বা গরম তেলে হোক, যদি কারো কোথাও জ্বালা পোড়া থাকে, পুড়ে যাওয়ার পরে জ্বালা পোড়াটা তাৎক্ষণিকভাবে কমাইতে আমরা ক্যান্থারিস মাদার টিংচার ব্যবহার করে থাকি। তো এই ক্যান্থারিস মাদার টিংচার তাৎক্ষণিকভাবে জ্বালা পোড়াটা কমিয়ে দিবে। এবার আসুন, ধারালো কোনো জিনিস দিয়ে হয়তো শরীরের কারো কোথাও কেটে গেছে, এটা সাধারণত যে কোনো অস্ত্র দিয়ে কাটার পরে, বা সিজার করার পরে, বা অপারেশন করার পরে, বা অন্য কোনো কারণবশত কোথাও কেটে গেলে, কেটে যাওয়ার পরে সাধারণত ওই জায়গাটা সেলাই করে দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পরেও যদি 1 মাস, 2 মাস, 3 মাস পরেও যদি
ওই জায়গাতে সেলাইতে ওই সেলাই স্থানে যদি তার চুলকানি থাকে বা অন্য যে কোনো প্রকার ইনফেকশন থাকে, তবে এই ক্ষেত্রে অ্যাস্টাফিসে ক্রিয়া গ্রহণে তার রোগটা ইনশাআল্লাহ অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। তার এই চুলকানি পেরেশানি শুধুমাত্র 1 ডোজ 2 ডোজ অ্যাস্টাফিসে ক্রিয়া গ্রহণে চলে যাবে। তো তারপরে হচ্ছে বরফ এবং পচা বাসি খাওয়ার পরে যদি কারো কোনো রোগ হয়, বেশিরভাগ ক্ষেত্রে পাতলা পায়খানা, সর্দি কাশি, জ্বর বা হাঁপানি এগুলোর সমস্যা দেখা দেয়। তো এগুলা যদি হয় তবে 2টা ওষুধ মোস্টলি ব্যবহার হয়। একটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম আর একটা হচ্ছে ওই যে পূর্বে বলা পালসেটিলা। তো আর্সেনিক অ্যালবামের একটা বৈশিষ্ট্য হলো এটা মধ্যরাতে মধ্যদিবায় রোগটা বাড়ে এবং রুগী বারে বারে অল্প অল্প করে পানি পান করে এবং তার কাছে মৃত্যু ভয়টা অত্যন্ত লাগে। যেখানে পালসেটিলা একবারে পানি পিপাসা থাকে না অথবা অল্প পরিমাণে পানি খায়, সে শান্ত স্বভাবের হয় আর রোগটা তার বারবার পরিবর্তনশীল হয়। রোগের নির্দিষ্ট কোনো সময় থাকে না, নির্দিষ্ট কোনো ধরন থাকে না এবং সে স্বাভাবিক থাকে, রোগ নিয়েও বেশি হাউতাশা পেরেশানি হয় না। ছোট বাচ্চা হলে শুধুমাত্র অতি সামান্যভাবে কান্নাকাটি করে, যেটা একটু আদর করলেই সে আবার সুস্থ, সে নিজেকে মানিয়ে নিচ্ছে, সে শান্ত হয়ে যাচ্ছে। তো এই 2টা পার্থক্যের মধ্যে আপনি আর্সেনিক এবং পালসেটিলা ব্যবহার করতে পারেন। এবার আসেন, কেউ হয়তো গুরুপাক খাবার দীর্ঘদিন খাচ্ছে বা কেউ হয়তো ভোজন রসিক লোক, দীর্ঘদিন তার কাছে খাওয়া দাওয়াটা খুব বেশি পছন্দের, ওভার খাওয়াটা, একটু বাড়তি খাওয়াটা তার কাছে পছন্দের। তো বাড়তি খাইতে খাইতে বেশ কয়েকদিন দীর্ঘদিন বাড়তি খাইতে খাইতে যখন পেট ভরে খাচ্ছেন, দীর্ঘদিন ভারী খাবার খাচ্ছেন, এরপরে হঠাৎ করে তার কোনো একটা রোগ হলো। হ্যাঁ, ওই রোগের সাথে একটা বৈশিষ্ট্য থাকে, সে কিছু খাইলেই তার বমির উদ্রেক হয় বা বমি হয়ে যায়, কিছু খাইলেই বমি হয়ে যায়। এইরকম অবস্থা যদি কারো থাকে, তখন তার এটার পাশাপাশি যদি অন্য যে কোনো রোগ হোক, ওই রোগের ওষুধ হচ্ছে অ্যান্টিমিক্রোট। এই ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য থাকে, জিহ্বাটা সাদা থাকে। তবে প্রাথমিক বৈশিষ্ট্য যেটা, অনেকদিন সে ওভার এক্সেসিভ খাবার খেয়েছে, একটু বাড়তি বাড়তি খাবার খেয়েছে। তো এই বাড়তি খাবার খেতে খেতে একসময় তার পাকস্থলী একদম দুর্বল হয়ে গেছে। এখন সে কোনো খাবারই গ্রহণ করতে পারতেছে না, শুধু পানি একটু খায়, তাও পানি খেলেও বমি করে দিচ্ছে। এই অবস্থায় তাকে সুস্থ করবে অ্যান্টিমিক্রোট। এবার আসেন, কেউ হয়তো রাত্রি জাগরণ করলো, কেউ হয়তো রাত্রে ঘুম মারছে দীর্ঘদিন যাবত, রাত্রে সে হয়তো নাইট ডিউটি করে অথবা গাড়ি ড্রাইভ করে, অথবা কারো হয়তো বিয়ে শাদীর অনুষ্ঠান ছিল, রাত্রে গায়ে হলুদের অনুষ্ঠানে অথবা অন্য কোনো একটা কাজে সে রাত্রে ঘুমাইতে পারে নাই, টানা 2-1 দিন হয়তো ঘুমাইতে পারে নাই। এরপরে তার যে কোনো রোগ হোক, রোগটা কি হয়েছে সেটা মেইন না, তবে যদি ঘটনাটা এটা হয় যে আমি রাত্রি জাগরণ কারণে, রাত্রে ঘুম মারার কারণে আমার রোগ হয়েছে, তবে এই ক্ষেত্রে মোক্ষম ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকাতে তার অন্য যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এবারে বলি, কাউকে হয়তো দীর্ঘদিন আগে, 1 বছর 2 বছর আগে কাউকে হয়তো সাপে কাটলো, শরীরে কোথাও সাপে কাটার পরে উনি হয়তো ভ্যাকসিন নিছে বা যে কোনোভাবে হয়তো নর্মাল সাপ কেটেছে, যে সাপটা এখন হয়তো বিষাক্ত না, কিন্তু ওই সাপে কাটার পর থেকে ওনার শরীরে একটা জ্বালা পোড়া, অশান্তি, পেরেশানি, এরকম বিভিন্ন রোগ বা বিভিন্ন একটা রোগে লেগেই আছে। এই সমস্যাটা দূর করবে তাকে থুজা 200 যদি দেওয়া যায়, তবে তাৎক্ষণিকভাবে 2-1 দিনের মধ্যে ওনার এই সমস্যাটা হয়তো চলে যাবে। এটা অ্যালোপ্যাথিতে বা অন্যান্য ব্যবস্থাতে অবশ্যই এটা দুঃসাধ্য একটা রোগ, যে সাপের বিষ তো এখন নাই বা অ্যান্টিভেনাম তো উনি নিছে বা বিষাক্ত সাপ না, এরপরও কেন ওনার এই সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে উনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন যদি 1 ডোজ থুজা নিতে পারেন। তো এরপরে বলি, দাঁতে ব্যথার ওষুধ বা দাঁতে যদি কারো তাৎক্ষণিকভাবে কোনো ওষুধ দিতে হয়, তবে সেটা হচ্ছে প্ল্যান্টাগো মাদার। এই প্ল্যান্টাগো মাদার যদি কেউ তাৎক্ষণিকভাবে ব্যবহার করেন, বেশিরভাগ রোগীর জন্যই এটা উপশমদায়ক হয় এবং তার দাঁতে ব্যথাটা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আর স্থায়ীভাবে বন্ধ করার জন্য খাওয়ার ওষুধ ব্যবস্থা করতে হবে। আবার কারো হয়তো নতুন জুতা পরিধানের পরে তার পায়ে ফোস্কা ফুটছে বা চর্মরোগ শুরু হয়েছে নতুন জুতা পরার পর থেকে, নতুন জুতাটা, তো নতুন জুতা পরার পরে কারো যদি পায়ে ফোস্কা হয়, চুলকানি হয় বা অন্য যে কোনো অসুবিধা হয়, এবং ওই অসুবিধাটার কারণ হচ্ছে নতুন জুতা পরার পর, তবে তার ওষুধ হচ্ছে এলিয়াম শিপা।
এই ওষুধটা আমরা সাধারণত সর্দি কাশিতে বেশি ব্যবহার করি, তবে এটার একটা অদ্ভুত ব্যবহার, যেটা অ্যালোপ্যাথিতে হয়তো বা অন্য যে কোনো চিকিৎসা ব্যবস্থাতে হয়তো দীর্ঘদিন তাকে লাগাতার ওষুধ খেয়ে যেতে হচ্ছে, কিন্তু তাকে যদি মাত্র 1 সপ্তাহ ইলিয়াম শিপাটা খাওয়ানো যায়, তবে সে ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবে। কৃমির ওষুধ, কারো হয়তো অতিরিক্ত মাত্রায় কৃমি তাকে সমস্যা করে, তবে এই ক্ষেত্রে আমরা মোস্টলি একটা মুখস্থ ওষুধ ব্যবহার করি, সেটা হচ্ছে সিনা। সিনা যখন কেউ 1 সপ্তাহ 2 সপ্তাহ গ্রহণ করে একটানা, তার মধ্যে যে কৃমির উপদ্রব সেটা কমতে থাকে। অনেকে আবার টিউটিয়াম ম্যারাম ম্যারাম মাদার টিংচার ব্যবহার করেন, তো এর থেকে আমি সিনাতে বেশি উপকার পেয়ে থাকি। আবার একটা আশ্চর্য ওষুধের কথা বলি, যেটা সবার সবার জানা থাকা দরকার, সেটা হচ্ছে মায়ের দুধ বৃদ্ধি করার ওষুধ। যেসব নতুন প্রসূতি মহিলারা বাচ্চা আছেন, বাচ্চা হওয়ার পরেও বুকে দুধ আসতেছে না, তো সাধারণত আমাদের অ্যালোপ্যাথি ডাক্তার বা অন্যান্য যে কেউ আছেন, ওনারা বাচ্চাকে টিন জাতীয় কোটা, সেরিলাক বা অন্যান্য ওষুধগুলা বা দুধগুলা সাজেস্ট করেন। তো এই ক্ষেত্রে ওনারাই লিখে দেন মায়ের দুধের বিকল্প কিছু হয় না। বাস্তবতাই তা, যে মায়ের দুধ গ্রহণ করে একটা বাচ্চা যখন বড় হয়, আবার একটা যখন টিন জাতীয় খাবার গ্রহণ করে বড় হয়, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে পোলট্রি মুরগি আর দেশি মুরগির মতো। একটা যথেষ্ট স্ট্রং থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে, আর একটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দুর্বল থাকে। কারণ একটা হচ্ছে প্রাকৃতিক, চরম প্রাকৃতিক, আর একটা হচ্ছে কৃত্রিম। তো অবশ্যই পার্থক্য থাকাটা স্বাভাবিক। তো মায়ের দুধ বৃদ্ধি করার ওষুধ, অথবা যারা গরুর দুধ বৃদ্ধি করার জন্য কোনো একটা ওষুধ খাওয়াইতে চান গরুকে, গাভীকে, তবে সেক্ষেত্রে ওষুধ হচ্ছে রিসিনাস কম। তো এই রিসিনাস কম 1 সপ্তাহ 10 দিন গ্রহণে ইনশাআল্লাহ মায়ের দুধ অথবা গাভীর দুধ বৃদ্ধি পাবে। তো এই যে যতগুলা রোগের কথা বললাম, সবগুলা রোগের একটা প্রাথমিক ওষুধ আছে। মানে কেউ যদি, আমি যদি কোনো একটা কারণ নির্ধারণ করতে না পারি যে কি কারণে রোগী আক্রান্ত হয়েছে, অথবা রোগটা যদি খুব ধূপ করে আসে, হঠাৎ করে রুগীকে আক্রান্ত করে ফেলে তাৎক্ষণিকভাবে, রুগীর যেমন ধরেন কেউ হয়তো রোদের মধ্যে হাঁটলো বা কোনো একটা পরিশ্রম করলো, খেলাধুলা করলো, এরপরে হঠাৎ করে এমনভাবে কাঁপুনি দিয়ে জ্বর আসছে, বা এমনভাবে তার হঠাৎ করে কোনো একটা রোগ হয়েছে, ডায়রিয়া হচ্ছে, তাৎক্ষণিকভাবে সে খুব বেশি প্যারেশান হয়ে যাচ্ছে, মৃত্যুমুখী হয়ে যাচ্ছে, একদম শয্যাশায়ী হয়ে গেছে, তবে তার ওষুধ হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইট তাকে হয়তো ওই মৃত্যু যাত্রী থেকে তাকে সুস্থ করে তুলবে। আর অন্যান্য ব্যবস্থাতে, বিশেষ করে আমাদের অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থাতে, তাৎক্ষণিকভাবে তাকে হসপিটাল নিতে হয়। কিচ্ছু করার দরকার হবে না যদি আপনি তাকে 1 ডোজ অ্যাকোনাইট দিতে পারেন। তো আজকের মতো আমার এই সংক্ষিপ্ত সহজ চিকিৎসা ব্যবস্থাটা আজকের মতো এখানে শেষ করতেছি। তো যদি আপনাদের কাছে ভালো লাগে, তবে অন্যদের কাছে শেয়ার করে দেবেন, নিজেদের মতামত কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যদি উৎসাহ পাই, ইনশাআল্লাহ আরও কিছু হোমিওপ্যাথিক সহজ চিকিৎসা নিয়ে ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।